পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠল সবাই। রাতে বৃষ্টি হয়নি, যদিও আকাশে মেঘ ছিল। রাতের বেলা বেশিক্ষণ জেগে থাকার কারণে ফজরের পর রুমাইশা আবার গিয়ে ঘুমালো চিলেকোঠার কামরায়। সাফওয়ানের কাজ ছিল কিছু, কিন্তু রুমাইশার জোড়াজড়িতে ওকে গিয়ে ঘুমাতে হলো ওর সাথে। তার ওপর আবার ঘুমিয়ে পড়ার আগে রুমাইশা হুমকি দিয়ে নিল যে যদি ঘুম থেকে উঠেও সাফওয়ানকে না দেখে তাহলে আর এইখানে ঘুমাবে না, নিজের এক্সট্রুমে গিয়ে ঘুমাবে। অগত্যা বেজার মুখে সাফওয়ানও আবার ঘুমালো রুমিকে জড়িয়ে। রাফসান আর শাফিন ঘুরতে গেল জঙ্গলের ভেতর। বহু বছর আসা হয়নি এখানে। ছোটবেলায় কত শত স্মৃতি ওদের এইখানে। স্মৃতিগুলো আবার তাজা করতে ধীর গতিতে ওরা জঙ্গলের দিকে এগোলো। ঘুরে এসে সকালের খাবারটা খেয়েই রওনা দেবে ও। রুমাইশা যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটায় ৯টার দিকে ঝুঁকে গেছে। তড়িঘড়ি করে বিছানায় উঠে বসলো ও। ফুপ্পি হয়তো একা একাই সমস্ত কাজ করছে রান্নাঘরে। কাজের খালা অন্যান্য কাজ গুছিয়ে দিলেও রান্নাটা রুনিয়া নিজেই করেন। আগে করতেন না, সাফওয়ান আসার পর থেকে সব রান্নাগুলো উনি নিজেই করার চেষ্টা করেন। কারণ সাফওয়ান বাইরের মানুষের হাতের রান্না খেতে চায় না, রেস্টুরেন্টেও যায় না কখনো। কারণ প্রথমত ওর এই ফিজিক্যাল কন্ডিশন, আর দ্বিতীয়ত ওর খুঁতখুঁতে স্বভাব। রুনিয়া যতটুকু পারেন, যা পারেন রান্না করে দেন সাফওয়ানকে, আর নয়তো সাফওয়ান নিজেই রান্না করে খায়। রুনিয়া উঠে পড়ায় সাফওয়ানেরও ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ও জিজ্ঞেস করলো, কি সমস্যা? লাফাচ্ছিস কেন বাদরের মতো? আস্তে উঠতে পারিস না? ওকে বাদর বলায় চটে গেল রুমাইশা। ভ্রু কুঁচকে বলল, না পারি না। পারলে তো আস্তেই উঠতাম, বাদরের মতো লাফাতাম না। আমি বাদর তাই লাফাচ্ছি। সাফওয়ান শুয়ে শুয়েই ফিসেল হেসে বলল, কি দারুণ সহজ স্বীকারোক্তি। সত্যি কথা মানুষ এত সহজে স্বীকার করে নেয়, এমনটা তো আগে কোনোদিন কাউকে করতে দেখিনি। আমার বউ সত্যবাদী এবং এক্সপেকশনাল। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। রুমাইশা কটমট করে তাকালো সাফওয়ানের দিকে, কিন্তু যার দিকে তাকালো তার কোনো হেলদোল হলো না। সে মুখে হাসি ফুটিয়ে মনের সুখে মুখখানা রুমাইশার দিক থেকে ফিরিয়ে বিশালাকার দেহটা অন্য পাশে ঘুরিয়ে আবার আরামে শুয়ে পড়ল। রুমাইশার রাগ হলো খুব। বেডা ওকে পাত্তাই দিল না। এরা কিছু হইল? হাত মুষ্টি করে সাফওয়ানের বাহুতে একটা কিল বসিয়ে দিতে গিয়েও দিল না। পরনের পোশাক ঠিকঠাক করে বিছানা থেকে নিচে নামার প্রস্তুতি নিল ও। তখনই সাফওয়ান এদিক ফিরে খপ করে ওর হাতটা ধরে ফেলে বলল, মায়ের কাছে কতগুলা ব্লাউজের পিস আছে, ওগুলা আজকেই মাপ দিয়ে বানিয়ে ফেলবি। ফুল স্লিভস হতে হবে, পিঠে কোনো আবরণ থাকবে না, শুধু 2টা ফিতা থাকবে। বড় মাপের গোল গলা হতে হবে, আর কোমরের পুরোটা অনাবৃত থাকা লাগবে। মনে থাকে যেন। রুমাইশা মুখ বেঁকিয়ে হাতটা ছাড়িয়ে নিল। তারপর বিছানা থেকে নামতে নামতে বিড়বিড় করে বলল, ডিমান্ড কত বেডার? তারপর হেঁটে রুম থেকে বের হতে হতে জোরে করে বলে উঠল, ঠিক আছে, ভেবে দেখব। রুমাইশার মুখ বাঁকানোটা বেশ ভালো লাগে সাফওয়ানের। হেসে উঠল ও। রুমাইশা বাইরে চলে যাওয়ার পর নিজের কয়েকবার রুমির মতো করে মুখ বাঁকানোর চেষ্টা চালালো, কিন্তু হলো না। নারী জাতির কাছে হার মেনে সাফওয়ান আবার ঘুরে শুয়ে পড়ল। আপাতত বিছানা ছাড়ার কোনো ইচ্ছা নেই ওর। শুধু বউটা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। পাশ থেকে কোলবালিশটা টেনে নিয়ে বউয়ের অভাবটা সামান্য পরিমাণ কমিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মধ্যরাত পার হয়েছে। নিশাচর প্রাণীগুলো ব্যতীত বাকি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। থেকে থেকে দূরে কোথাও হুতম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। কুইক পাখি ডেকে উঠছে সেগুন গাছের ঘন পাতাওয়ালা ডালটা থেকে। চিলেকোঠার রুমটাতে সাফওয়ানের বুকের সাথে লেপ্টে গুটিসুটি মেরে শুয়ে আছে রুমাইশা। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। রুমাইশা নড়ে উঠছে মাঝে মাঝে। ঘুমটা ওর এখনো গাঢ় হয়ে ওঠেনি। খানিকক্ষণ পর রুমাইশার নড়াচড়া স্মিত হয়ে এলো কিছুটা। ঠিক এমন সময় আকস্মিকভাবে ঘুম ছুটে গেল সাফওয়ানের। ঘুম ভেঙেই হাঁপাতে শুরু করলো ও। পাশে চোখ যেতেই রুমাইশাকে ওর গায়ের সাথে মিশে থাকতে দেখে নিঃশ্বাসটা যথাসম্ভব আস্তে ছাড়ার চেষ্টা করে আলতো হাতে রুমাইশাকে নিজের থেকে সরিয়ে দিল। খুব সাবধানে কাজটি করলো যেন ওর ঘুমটা না ভেঙে যায়। রিমুকে সরিয়ে সন্তর্পণে বিছানা থেকে নামলো ও। তারপর হেঁটে দরজার কাছে এসে
নিঃশব্দে দরজার লক খুলে বাইরে বেরিয়ে দরজাটা ভেজিয়ে দিল আবার। দিয়েই প্রচণ্ড জোরে নিঃশ্বাস ছাড়ল সাফওয়ান। তারপর আবার জোরে শ্বাস নিল। দম আটকে আসছে ওর। বুকটা হাঁপড়ের মতো জোরে জোরে ওপরে নিচে ওঠানামা করতে থাকলো ওর। শরীরের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণার ক্রমে তীব্র হয়ে উঠছে। বুকটাতে কেউ যেন চাপ দিয়ে ধরে রেখেছে। চোখ দুইটাতে হঠাৎ করেই যন্ত্রণা শুরু হয়েছে। মাথার ভেতরটা ফেটে যাচ্ছে যেন। না, আর দেরি নয়। ছাদ থেকে দ্রুত গতিতে নিচে লাফ দিল ও। তারপর প্রাণপণে ছুটতে থাকলো জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে একবার ঢুকেই গগনবিদারী চিৎকার দিল সাফওয়ান। অসহ্য যন্ত্রণায় ওর শরীরটা ফেটে যাচ্ছে, কিন্তু ছোটা থামালো না ও। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ছুটতে থাকলো ও জঙ্গলের ভেতর। মুখ থেকে না চাইলেও আত্মচিৎকার বেরিয়ে আসছে ওর। অসহায়ের মতো চিৎকার দিতে দিতে ছুটলো ও। ছুটতে ছুটতে সেই ভাঙাচুরা ভুতুড়ে কুঁড়ে ঘরটার সামনে এসে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল সাফওয়ান। দম আটকে আসছে ওর। প্রচণ্ড গতিতে নিঃশ্বাস প্রশ্বাস চলছে ওর। দৌড়ের কারণে সেটা আরো বেড়ে গেছে, কিন্তু যন্ত্রণার তীব্রতায় দাঁড়িয়ে থাকতে পারল না ও বেশিক্ষণ। চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে ওর। নিজের সাথে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এই সিমটম ওর কাছে সম্পূর্ণ নতুন। মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে পাগলের মতো হাতটাতে হাতটাতে ল্যাবে ঢুকলো ও। ঢুকেই শরীরের অসহ্য জ্বালা পোড়ার কারণে নিজের শরীরের সমস্ত পোশাক টেনে ছিঁড়ে খুলে ফেললো ও। শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় মাংসপেশিগুলো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। হাত পাগুলো হঠাৎ করেই কষতে শুরু করলো সাফওয়ানের। কষে সেগুলো কুঁকড়ে যেতে লাগলো। সেই সাথে অসম্ভব যন্ত্রণায় নীল হয়ে এলো সাফওয়ানের মুখটা। গগনবিদারী চিৎকার দিল ও আবার। ল্যাবের মেঝেতে শুয়ে পড়ে ছটফট করতে লাগলো ও। এই লোকচক্ষুর আড়ালে থাকা পরিবারের সবার অজানা ল্যাবের ভেতর নিঃসঙ্গ সাফওয়ান অসহায় হয়ে ল্যাবের ছাদের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণপণে প্রার্থনা করতে থাকলো। শরীর ছেঁড়া যন্ত্রণায় চোখ দুটো দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। দুই পাটি দাঁত একসাথে লেগে গেছে ব্যথার তীব্রতায়। এসবের মাঝে হঠাৎ করেই ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের চোখে। আকাশ বাতাস কাঁপিয়ে আবার চিৎকার দিয়ে উঠল ও। প্রচণ্ড কষ্টে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো ওর। যন্ত্রণায় চোখ মেলতে পারল না আর। চোখ খিচে চিৎকার করতে থাকলো শুধু। শেষবারের মতো চেষ্টা করলো একবার উঠে বসার। কষে যাওয়া হাতের ভর দিতে পারল না। তবুও মাথাটা উঁচু করে চোখ মেলে দেখার চেষ্টা করলো প্রাণপণে। চোখ মেলেই রুমের ভেতরে থাকা ফুল ভিউ মিররের ভেতর নিজেকে দেখতে পেল ও। শরীরটা পুরো কালো বর্ণ ধারণ করেছে। মাংসপেশিগুলো অদ্ভুতভাবে কাঁপছে। আর সবশেষে আশ্চর্যজনক হচ্ছে ওর চোখ দুইটা। জ্বলজ্বলে চোখ, সেই উজ্জ্বল আলোটা আকাশের তারার মিটিমিটি আলোর মতো করেই কম বেশি হচ্ছে। উজ্জ্বলতাটা কমে গিয়ে আবার বেড়ে যাচ্ছে। পর মুহূর্তে কমে গিয়ে আবার জ্বলে উঠছে। কিন্তু সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারল না সাফওয়ান। অসহ্য যন্ত্রণায় চোখ দুইটা খিচে বন্ধ করে নিল। আর তারপরেই এই প্রচণ্ড রকম যন্ত্রণায় চটফট করতে করতে একসময় শরীরটা তীব্র বেগে ঝাঁকি দিয়ে জ্ঞান হারালো সাফওয়ান সেখানেই। সাফওয়ানের আদরে আলিঙ্গনের অভাবে ঘুম ভেঙে গেল রুমাইশার। চোখ না খুলেই বিছানার অপর পাশটা হাতড়িয়ে দেখল ও। নেই সাফওয়ান। সাথে সাথেই চোখ মেলে তাকিয়ে উঠে বসলো ও। ভাবলো ওয়াশরুমে গেছে হয়তো। বসে রইল সাফওয়ান বের হওয়ার অপেক্ষায়। কিন্তু কিছু সময় পার হওয়ার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তখনই উত্তর দিকের হাওয়ায় ভেসে এলো কারুর গগনবিদারী চিৎকারের ক্ষীণ শব্দ। ঘুম ভাবটা একেবারেই ছুটে গেল রুমাইশার। তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজার কাছে গেল ও। কিন্তু সেটা তো বাইরে থেকে লক করা। বুকের ভেতর কেঁপে উঠল রুমাইশার। সাহস না হারিয়ে দরজা খুলে খোলা ছাদটা চেক করতে গেল ও। যদি সাফওয়ানকে সেখানে পাই সেই আশায়। দরজার কাছে গিয়ে দরজার লকটা খোলা দেখলো ও। তড়িৎ গতিতে রুম থেকে বের হয়ে ছাদের এ মাথা থেকে ও মাথা হন্যে হয়ে খুঁজলো ও সাফওয়ানকে। না, নেই সাফওয়ান, কোথাও নেই। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ওর। তখনই জঙ্গলের ভেতর থেকে কারোর আত্মচিৎকার ভেসে এলো আবারও। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে কেউ জঙ্গলটাতে কাঁপিয়ে তুলছে তার তীব্র চিৎকারে। সেটা যে সাফওয়ানেরই প্রবল বেদনার চিৎকার তা বুঝতে আর বাকি রইল না রুমাইশার। হতভম্ব হয়ে ছাদের মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল ও।
অসহায় চোখে একবার তাকালো ও জঙ্গলের দিকে। চোখ থেকে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। কিন্তু এইভাবে ওর বসে থাকলে চলবে না। মেঝে থেকে উঠে দ্রুত গতিতে রুমে গেল ও। তারপর শাফিনের ফোনে কল করলো। গলা ঝেড়ে নিজেকে স্বাভাবিক করে নিল রুমাইশা। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো শাফিন। ঘুম ঘুম গলায় কে জিজ্ঞেস করতেই রুমাইশা বলে উঠল, আমি রুমি বলছি শাফিন। এত রাতে রুমির কল পেয়ে শাফিন উঠে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে আপু? ঠিক আছো তুমি? রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে দ্রুত স্বরে উৎকণ্ঠা নিয়ে বলল, তোর ভাই রুমে নেই। ওয়াশরুমে, ছাদ সব চেক করেছি, কোথাও নেই ও। জঙ্গলের ভেতর থেকে আমি কারোর চিৎকার শুনতে পারছি, পরপর 2বার। আমার মনে হয় ওইটা তোর ভাইয়েরই চিৎকার। মনে হয় না, আমি নিশ্চিত। শাফিন রুমাইশাকে শান্ত করার উদ্দেশ্যে বলল, হয়তো ভাইয়ার কোনো কাজ আছে, তাই গিয়েছে জঙ্গলে। রুমাইশা প্রতিবাদ করে কান্না মেশানো গলায় বলল, কাজ থাকলে ও চিৎকার করবে কেন? আমি স্পষ্ট শুনেছি, যন্ত্রণায় চিৎকার করছে ও। আমি এখানে থাকতে পারছি না আর, আমি জঙ্গলে যাব ওর কাছে। তুই আমাকে নিয়ে চল। শাফিন কি বলবে ভেবে পেল না। ভাইয়ের জন্য ওর নিজেরও চিন্তা শুরু হলো এবার। কোনো উপায় না পেয়ে রাজি হলো ও রুমাইশার সঙ্গে জঙ্গলে যেতে। বলল, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। সন্ধ্যায় অল্প বৃষ্টি হয়েছে। জঙ্গলের মাটি কাদা কাদা হয়ে আছে। শক্ত ধরনের জুতা পরো, পরে নিচে আসো, আমি আসছি বলে ফোন কেটে দিল শাফিন। তারপর চেয়ারের উপর খুলে রাখা শার্টটা গায়ে জড়াতে লেগে গেল। রুমাইশা জঙ্গলের ভেতর হাঁটার সুবিধার্থে একটা ট্রাউজার পরে নিল আর তার ওপর পরল সাফওয়ানের একটা টি-শার্ট। ওর গুলো সব বাড়িতে। লম্বা চুলগুলো শক্ত করে খোপা করে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিল। শক্তপোক্ত জুতা আছে কিনা মনে পড়ল না ওর। তবুও একবার দোতলার রুমটা দেখে যাবে ভাবলো। সেদিন বাড়ি থেকে আসার সময় স্যান্ডেল পরে এসেছিল। তারপর সাফওয়ান একজোড়া হিল জুতা কিনে দিয়েছে। এছাড়া তো আর কিছু নেই। গোছানো শেষ হলে সাফওয়ানের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট টর্চলাইট নিল। রেডি হয়ে দোতলায় এসে নিজের রুমে গেল। একজোড়া কাপড়ের সুজুতা পেল ও। উপায় না পেয়ে সেগুলাই পরে নিল। শাফিন রুম থেকে বেরিয়ে এসে দেখল পাশের রুমে দরজা খোলা। উকি দিয়ে দেখল রুমাইশা জুতা পরছে। ওকে দেখে রুমাইশা জুতা পরা দ্রুত শেষ করলো। তারপর দুজনে সিঁড়ি বেয়ে নেমে সন্তর্পণে মেইন ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে জঙ্গলের দিকে তাকালেই গা ছমছম করে উঠছে। তার ওপর বৃষ্টি হয়ে জঙ্গলটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু সেসবের তোয়াক্কা করল না রুমাইশা। দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগোলো ও। ওর পেছন পেছন শাফিন আশপাশটা নজর দিতে দিতে এগোলো। এতক্ষণ ওরা টর্চ না জ্বালিয়েই হাঁটছিল। জঙ্গলের খানিক ভেতরে এসে টর্চ জ্বালালো রুমাইশা। উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের ভেতর হাঁটতে লাগলো ওরা দুজন। এত বড় জঙ্গলের ভেতর কোথায় খুঁজবে ওরা সাফওয়ানকে? পায়ের জুতোটা কাদায় মাখামাখি হয়ে গেছে রুমাইশার। 2-3বার স্যাঁতলা জায়গায় পড়ে যেতে গিয়েও পড়েনি। ট্রাউজারের নিচের দিকটা কাদা ছিটকে পরিপূর্ণ হয়ে গেছে। সেসবের দিকে একদম ধ্যান নেই রুমাইশার। চোখ দুইটা ওর সামনের দিকে অধীর হয়ে খুঁজছে ওর প্রাণপ্রিয় স্বামীকে। হাঁটতে হাঁটতে হঠাৎ রুমাইশা বামের দিকে মোড় নিতে গেলে শাফিন পেছন থেকে বলে উঠল, ওদিকে না আপু, ডান দিকে। রুমাইশা চকিতে পেছন ফিরে বিস্মিত গলায় বলল, তুই কিভাবে জানলি? শাফিন ইতস্ত করে বলল, আমি একদিন গিয়েছিলাম ভাইয়ার পেছন পেছন। ভাইয়া আসলে কোথায় যায় দেখতে। জঙ্গলের অনেক ভেতরে গিয়ে একটা কুঁড়ে ঘর আছে, ভাইয়া ওর ভেতরেই যায়। গিয়ে কোথায় যায় তা অবশ্য আমি জানি না। ওইটা একটা ভাঙা ঘর, ভুতুড়ে দেখতে, আর অনেক ছোট। আমার ধারণা ভাইয়া ওখানেই আছে। রুমাইশা কিছুক্ষণ চুপ থেকে শাফিনকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে বলল। শাফিন এবার রুমাইশার সামনে গিয়ে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকলো ওকে। খানিক পথ যাওয়ার পর শাফিনের চোখে পড়ল কারো পায়ের ছাপ। জায়গাটা একটু বেশিই কর্দমাক্ত থাকায় পায়ের ছাপটা গভীরে বসে গেছে। শাফিন রুমাইশাকেও দেখালো সেটা। রুমাইশা তির্যক চোখে সামনে তাকিয়ে রাস্তাটা দেখলো। সরু একটা রাস্তা চলে গেছে যেন। অন্য জায়গার তুলনায় এখানে ঘাস ঝোপঝাড় কম। কাদামাটিতে কেঁচো, জোক, বিছা সহ অন্যান্য পোকামাকড় অবাধে বিচরণ করছে।
অন্য সময় হলে রুমাইশা ভয়ে আর ঘেন্নায় চিৎকার করে বাড়ি কাঁপিয়ে তুলতো, কিন্তু এখন সেসব সহস্রপদী প্রাণীর দিকে একদমই খেয়াল নেই ওর। সেসব ছোট ছোট ঘৃণিত প্রাণীকে পায়ে মারিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলো ও সাফিনের পেছন পেছন। বেশ খানিকটা জোরে কদমে হাঁটার পর ওরা এসে থামলো সেই ভাঙাচোরা বাড়ির সামনে। রুমাইশা দরজা ঠেলে ভেতরে ঢুকলো, সাফিনও ঢুকলো রুমাইশার পেছন পেছন। কিন্তু এখানে তো কিছুই নেই। তারপরও ভেতরে ঢুকে ঘরময় হাঁটাহাঁটি করলো ওরা কিছুক্ষণ। তখনই রুমাইশার পায়ের তলায় ধাতব জাতীয় কোনো কিছুর শব্দ হলো। চকিতে ও তাকালো সাফিনের দিকে, সাফিনও সেই মুহূর্তে তাকালো রুমাইশার দিকে। তৎক্ষণাৎ ওরা সেখানে শুকনো পাতা আর আবর্জনা সরিয়ে আবিষ্কার করলো একটা লোহার দরজা। দুজনেই বুঝলো এইটাই সেই ল্যাবে যাওয়ার রাস্তা, কিন্তু কিভাবে খুলবে এটা বুঝতে পারলো না। দুজনে অনেকক্ষণ ধরে টেনে ওঠানোর চেষ্টা করলো দরজাটা, কিন্তু উঠল না। অনেকক্ষণ চেষ্টার পর ও যখন দরজাটা উঠল না, তখন শেষমেশ হাল ছেড়ে দিয়ে ধৈর্য হারিয়ে সাফিনের হাত দিয়ে জোরে একটা আঘাত করলো দরজার ওপর। আর তখনই সেটা একটা স্কিন ভেসে উঠে ফিঙ্গারপ্রিন্ট চাইলো। চমকে উঠল ওরা দুজনেই, কিন্তু হাতের ছাপ কোথায় পাবে এখন ওরা? রোমাইশা ভালোভাবে স্কিনটা পরখ করলো কিছুক্ষণ। হঠাৎ স্কিনের বাম কোণায় চোখ গেল ওর। রুমাইশা চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো কি লেখা আছে সেখানে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলো সেখানে খুব ছোট্ট করে ইংরেজিতে লেখা পাস। সেখানে টাচ করতেই পাসওয়ার্ড লেখার অপশন উঠে এলো ওদের সামনে। চকিতে দুজনের দিকে তাকালো, কিন্তু ওরা তো জানে না পাসওয়ার্ড কি। কি দিবে এখন পাসওয়ার্ড ওরা? সাফিন সরে এলো স্ক্রিনের সামনের দিকে। প্রথমে কয়েকটা সাধারণ সংখ্যা দিয়ে ট্রাই করলো ও, কিন্তু লাভ হলো না কোনো। সাফিন এবার রুমাইশার নামটা দিয়ে চেষ্টা করলো একবার, কিন্তু তাতেও হলো না। বাড়ির সবার নাম একটা বার করে দিয়ে চেষ্টা করে দেখলো, কিন্তু কোনোটাই কাজে আসলো না। রুমাইশা বলল, তোর কি মনে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় পাসওয়ার্ড ও এরকম পানির মতো সহজ নামধাম দিয়ে সেট করে রাখবে? সাফিন অসহায় হয়ে তাকালো একবার রুমাইশার দিকে। রুমাইশা ওকে সরিয়ে দিয়ে এবার নিজের ট্রাই করতে লাগলো। সেই রাতে সাফওয়ান ওর ফেসবুক লগ ইন করার সময় ওর পাসওয়ার্ড দেখিয়েছিল রুমাইশা। সেই হিসাব করে পাসওয়ার্ড প্যাটার্ন কেমন হতে পারে সেটা আন্দাজ করে ট্রাই করতে লাগলো ও। বেশ কয়েকবার ভিন্নভাবে ট্রাই করার পরও যখন খুলল না, তখন হাল ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল ও নিজেও। মুখে হাত দিয়ে ভাবতে লাগলো ও কি করবে এখন। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবারও পাসওয়ার্ড লিখতে বসলো ও। একে একে যতগুলো আইডিয়া মাথায় আসে ওর সবগুলো ট্রাই করলো, কিন্তু খুলতে পারলো না। শেষে টাচ স্ক্রিনটা ওদেরকে ওয়ার্নিং দিল যে আর 5বার ভুল পাসওয়ার্ড দিলে স্ক্রিন লক হয়ে যাবে, আর পাসওয়ার্ড দিতে পারবে না ওরা। রুমাইশা অসহায় চোখে একবার সাফিনের দিকে দেখলো। সাফিনও এইভাবেই তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা দমে গেল না, আবারও পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করলো ও, কিন্তু পরপর 2বার চেষ্টা করার পরও খুলতে পারল না ও। তারপর নিরুপায় হয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে রইল, আর সামনে আগাবে কিনা সেটাই ভাবতে লাগলো বসে বসে। কান্না পাচ্ছে ওর, গলা ভারী হয়ে আসছে, চোখে বাঁধ ভেঙে পানি বেরিয়ে আসতে চাইছে। সাফওয়ান যদি আসলেই ভেতরে থাকে, তাহলে হয়তো খুব যন্ত্রণায় আছে ও। একা একা কি করছে ও এই বদ্ধ জায়গার ভেতরে, ভেবেই রুমাইশা আর নিজেকে ধরে রাখতে পারল না। ফুপিয়ে কেঁদে উঠল। সাফিন তাকিয়ে রইল রুমাইশার দিকে। রুমাইশা ভাঙা ঘরটার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে অসহায় হয়ে কাঁদতে লাগলো। সাফিন কয়েকবার কান্না থামাতে বলতে গিয়েও বলল না। কাঁদতে দিল রুমাইশাকে। ওর নিজেরও ভাইয়ের চিন্তায় বুক ভারী হয়ে আসছে, কিন্তু কিচ্ছু করার নেই ওর। কিছুক্ষণ পর কান্নাকাটি থামিয়ে চোখ মুছে মুখটা দৃঢ় করে আবার স্ক্রিনের দিকে এগিয়ে এলো রুমাইশা। তারপর আবার চেষ্টা করলো একবার। এইবার ও নিজের আর মোস্তফা আহমেদের নাম দিয়ে সাথে আরো কিছু সংখ্যা আর চিহ্ন যোগ করে পাসওয়ার্ড পাতালো। আর এইবার ওদের দুজনকেই চমকে দিয়ে দরজাটা মেটালিক সাউন্ড করে খুলে গেল।
আর তারপরেই ভেসে উঠল নিচে যাওয়ার সিঁড়ি। দুজন দুজনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নেমে ভেতরে গেল দ্রুত গতিতে। সাফিন গেল প্রথমে, আর গিয়েই দূর থেকে দেখতে পেল সাফওয়ানের নগ্ন দেহটা উপুড় হয়ে পড়ে আছে রুমের এক কোনায়। ঝাঁকুনি দিয়ে উঠছে সেটা থেকে থেকে। উজ্জ্বল শ্যামরঙা শরীরটা কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। এই দৃশ্য দেখে সেখানেই দাঁড়িয়ে গেল সাফিন। চোখ ওর বড় বড় হয়ে তাকিয়ে আছে ভাইয়ের ওই কালো শরীরটার দিকে। সাফিনকে ওইভাবে সিঁড়ির ওপর দাঁড়িয়ে যেতে দেখে সাফিনের চাহনি অনুসরণ করে রুমাইশাও তাকালো সেদিকে। শক্ত খোলসে আবৃত আর সাফওয়ানের পুরুষালী শরীরটাকে ওইভাবে মেঝেতে নেতিয়ে পড়ে থাকতে দেখে বুক কেঁপে উঠল রুমাইশার। উচ্চস্বরে কেঁদে উঠে সেদিকে ছুটল ও। রুমের বাউন্ডারির ভেতরে পা রাখতেই লেজার রোশনি লাগলো রুমাইশার গায়ে। আর আনম্যাচ পেয়েই অদ্ভুত রকমের সতর্কীকরণ শব্দ শোনা গেল রুমের দেওয়ালের উপরের দিকে কোনায় কোনায় রাখা সাউন্ড বক্স থেকে। লেজারের তীব্রতায় পুড়ে গেল রুমাইশার শরীরের কিছু কিছু অংশ। যন্ত্রণায় কুকিয়ে উঠল ও, কিন্তু নিজের দিকে খেয়াল করার সময় পেল না। দৌড়ে গিয়ে বিছানা থেকে চাদরটা তুলে ঢেকে দিল সাফওয়ানের নগ্ন দেহটা। তারপর উপুড় হয়ে থাকা সাফওয়ানের বাহু ধরে টেনে সামনের দিকে ফেরালো। কোলে তুলে নিল সাফওয়ানের মাথাটা আলতো করে। সাফওয়ানের শরীরটা তখনও ঝাঁকুনি দিয়ে উঠছে থেকে থেকে। শরীরের মাংসপেশিগুলো অদ্ভুতভাবে লাফাচ্ছে। হাত পা কষছে ওর এখনো। চোয়াল শক্ত হয়ে আছে, মুখের ওপর অসহ্য যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে আছে। মুখ থেকে অস্পষ্ট শব্দ করছে সাফওয়ান। সাফওয়ানের এই অবস্থা দেখে আবারও কেঁদে উঠল রুমাইশা। সবকিছু তো ঠিকঠাকই চলছিল, আবার কেন এসব শুরু হলো ওদের জীবনে? সাফিনও এগিয়ে এলো ওদের দিকে। লেজার রোশনি ওকেও আহত করে দিল খানিকটা। দৌড়ে এসেও ভাইয়ের পাশে বসলো। রুমাইশা সাফওয়ানের চোয়ালে আলতো হাতে স্পর্শ করে নাম ধরে ডাকতে লাগলো সাফওয়ানকে। ওর চোখ থেকে পানি পড়তে লাগলো টুপটুপ করে সাফওয়ানের মুখের ওপর। সাফওয়ানের কষণের পরিমাণ হঠাৎ করেই বেড়ে গেল। হাত পা দুইটা অদ্ভুতভাবে একে বেঁকে যেতে লাগলো ওর। ভয়ঙ্কর দেখা যেতে লাগলো সাফওয়ানকে। রুমাইশা চিৎকার দিয়ে কেঁদে উঠল। সাফিনের দিকে তাকিয়ে অসহায় হয়ে বলল, সাফিন রে, কি হচ্ছে আমার সাফওয়ানের? কি হচ্ছে ওর? কি করব আমরা এখন? ওর এই অবস্থা আমি দেখতে পারছি না রে। আমরা কি করব এখন? কিভাবে ঠিক হবে এসব? কিভাবে? সাফিন কিছু বলতে পারল না। ভাইয়ের এই কষ্ট চোখে দেখা আসলেই সম্ভব হচ্ছে না আর। চোখ মুখ চেপে কান্না আটকে ও বসে রইল সাফওয়ানের পাশে। সাফওয়ানকে আরো খানিক টেনে নিজের বুকের কাছে নিল রুমাইশা। তারপর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাখলো। ওর কপালে চুমু খেলো কয়েকবার। সাফওয়ান এবার হঠাৎ করেই পা দাপাতে শুরু করলো অস্বাভাবিকভাবে। সাফিন গিয়ে ভাইয়ের পা দুটো জড়িয়ে ধরলো দুই হাত দিয়ে, কিন্তু সাফওয়ানের শক্তির সাথে ও পেরে উঠল না। ওর পায়ের আঘাত লাগলো সাফিনের বুকে, ছিটকে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খেলো ও। রুমাইশা প্রাণপণে সাফওয়ানের দেহের উপরিভাগ আঁকড়ে ধরে রইল। মনে মনে শুধু আল্লাহ তাআলার নাম নিতে লাগলো ও। পা দাপিয়ে মেঝে ভেঙে ফেলার উপক্রম করলো সাফওয়ান। হাত দুটো কুঁকড়ে রুমাইশার দিকে চলে গেল ওর। একটা হাত রুমাইশার পেটের উপরিভাগের নাগাল পেতেই পেটের নরম জায়গায় সজোরে খামচে ধরল শরীরের সমস্ত শক্তি দিয়ে। তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল রুমাইশা, কিন্তু সাফওয়ানের হাতটা ছাড়ানোর চেষ্টা করল না ও একটিবারও। সাফওয়ান সেখানে খামচে ধরেই পড়ে রইল। খামচিটা আরো জোরালো হলো ধীরে ধীরে। অস্বাভাবিকভাবে নড়াচড়ার কারণে গায়ের উপর দেওয়া বিছানার চাদরটা সরে যেতে শুরু করলো। রুমাইশা অতি কষ্টে সেটা আবার টেনে ঠিক করে দিল। সাফিন ধীরে ধীরে আবার এগিয়ে এলো সাফওয়ানের দিকে। রুমাইশা একা পেরে দিচ্ছে না সাফওয়ানের সাথে। এগিয়ে আসার পর সাফিনের চোখ গেল সাফওয়ানের হাতের দিকে, যেটা রুমাইশার পেটের উপরিভাগে নখ বসিয়ে দিয়েছে। সাফিন সেদিকে দ্রুত এগিয়ে গিয়ে সাফওয়ানের হাত থেকে রুমাইশাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাফওয়ানের হাত কষে আছে, ছাড়ানো সম্ভব হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টার পর সাফওয়ানের হাত আলগা করতে সক্ষম হলো সাফিন। নখের আগায় রক্ত লেগে থাকতে দেখলো ও। সাফওয়ানের খামচি দেওয়া স্থানটাতে রক্তে ভিজে উঠল। দাঁত চেপে সে ক্ষতের যন্ত্রণা সহ্য করে নিল রুমাইশা। সাফিন
আবার এসে প্রাণপণে সাফওয়ানের পা দুটো বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ওকে শান্ত করার চেষ্টা করলো। বুকের ওপর লাথিটা ওর খুব জোরালোভাবেই লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর এখনো। রুমাইশা অনেক কষ্টে সাফওয়ানের বুকটা নিজের দুহাত দিয়ে ওর বাহুর তল দিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। আর এরপর অসহায় রুমাইশার দিক বিদিক শূন্য হয়ে কি করবে ভেবে না পেয়ে যন্ত্রণায় ছটফট করা সাফওয়ানের ঠোঁটে এক প্রগাঢ় চুম্বন বসিয়ে দিল। কিন্তু এরপর ওদের দুজনকেই অবাক করে দিয়ে ধীরে ধীরে সাফওয়ানের শরীরের ছটফটানি স্মিত হয়ে এলো দুরন্ত গতিতে। ছোটা হাত পা দুইটা শান্ত হয়ে এলো ক্রমে। সাফওয়ান শান্ত হয়ে আসা সত্ত্বেও চুম্বন থামল না রুমাইশা। সাফওয়ানের ঠোঁটে ঠোঁট রেখেই ফুঁপিয়ে কেঁদে উঠল ও আবারও। সাফওয়ানের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে লাগলো আবার। যন্ত্রণায় কুঁচকে যাওয়া ভ্রু দুইটা আবার জায়গায় চলে এলো। শক্ত হয়ে যাওয়া চোয়াল দুইটা আলগা হয়ে এলো কিঞ্চিত। রুমাইশা সাফওয়ানের মুখ থেকে ঠোঁট সরিয়ে ওর কপালে ঠোঁট ছুঁয়ে সাফিনকে বলল সাফওয়ানকে ধরে বিছানায় নিয়ে যেতে সাহায্য করতে। তারপর দুজনে মিলে সাফওয়ানের বিশাল শরীরটাকে কোনোভাবে টেনে নিয়ে বিছানায় উঠালো। সাফওয়ানকে বিছানায় উঠিয়ে রুমাইশা সাফিনকে বলল বাড়িতে ফিরে যেতে। ও সাফওয়ানের সাথে এখানেই থাকবে। আর সাফওয়ানের এমন অসুস্থতার কথা বাড়িতে কাউকে জানানো বারণ করে দিল। সাফিন সম্মতি জানিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে এগোলো ও। সাফওয়ান এখন ঘুমিয়ে আছে স্বাভাবিকভাবেই। গায়ের কালো বর্ণটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, ঝাঁকুনিও বন্ধ হয়ে গেছে। রুমাইশা এতক্ষণ মেঝেতে পা ঝুলিয়ে সাফওয়ানের পাশে বিছানার ওপরেই বসেছিল। সাফওয়ানকে স্বাভাবিক হয়ে যেতে দেখে এইবার রুমের দিকে চোখ বুলালো ও। ও আর সাফিনের জুতার কাদায় রুমটা নোংরা হয়ে আছে। জুতা এখনো খোলেনি ও নিজেও। পেটের কাছটা রক্ত পড়ে এখন জমাট বেঁধে গেছে। শরীরের পোড়া জায়গাগুলো থেকে থেকে যন্ত্রণা দিচ্ছে। রুমাইশা বিছানা ছেড়ে উঠল। কাদামাখা জুতো জোড়া খুলে ওয়াশরুমে রেখে এলো। তারপর মেঝে থেকে সাফওয়ানের কাপড়গুলো উঠিয়ে মেঝের কাদামাটি ধুয়ে মুছে চকচকে করে ফেলল। সাফওয়ানের পায়ে কাদা লেগেছিল। বালতিতে করে পানি এনে পা দুইটা যত্ন সহকারে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর তোয়ালে ভিজিয়ে সাফওয়ানের সমস্ত শরীরটা একবার মুছে দিল। ওকে টেনে নিয়ে গিয়ে গোসল দেওয়া তো কোনো মতেই সম্ভব না। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে সাফওয়ানের ঘুমন্ত মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। সাফওয়ানের শরীরটা মুছে রুমাইশা নিজেও ঢুকলো এবার ওয়াশরুমে। কাদামাখা পোশাকগুলো খুলে রেখে মাথার উপরে ঝর্ণা ছেড়ে দিল। শরীরের পোড়া জায়গা আর পেটের কাছের কাটা জায়গাতে পানির স্পর্শ লাগতেই কোকিয়ে উঠল রুমাইশা। কাটা জায়গাটা জমাট বাঁধা রক্ত সরিয়ে ধুয়ে ফেলল ভালোভাবে। গোসল শেষে নিজের আর সাফওয়ানের জামা কাপড়গুলো ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলো। তারপর বাইরে বেরিয়ে কাভার্ড থেকে সাফওয়ানের একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। ট্রাউজারটা পায়ের দিক থেকে এক গাদা ভাঁজ দিয়ে উপরের দিকে উঠিয়ে তারপরে পরলো। এরপর টি শার্টটা পরে বিছানায় উঠে সাফওয়ানের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরলো। ঘুমাতে না চাইলেও ক্লান্তিতে অবসন্ন দেহটা বিছানায় মিশে গেল। চোখ দুইটা কোনো বাদ না মেনেই একসময় বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল রুমাইশা। সাফিন যখন বাড়িতে পৌঁছালো তখন প্রায় ফজরের আজান পড়ে যাওয়ার সময় হয়ে গেছে। সন্তর্পণে মেইন ডোর দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে জামা কাপড় ছেড়ে গোসল দিয়ে এসে ঘুমিয়ে গেল ও নিজেও। সকালে সাফওয়ান যখন ঘুম ভাঙল তখন নিজেকে ল্যাবের রুমে আবিষ্কার করে দ্বিধান্বিত হয়ে গেল ও। তারপর আস্তে আস্তে রাতের ঘটনাগুলো মনে পড়ল ওর। অসহ্য যন্ত্রণায় জঙ্গলের ভেতর দিয়ে চিৎকার করতে করতে ছুটে চলা, কাদামাটিতে হোঁচট খাওয়া, ল্যাবের আয়নায় দেখা ওর চেহারা, ওর গায়ের কালো বর্ণ, ওর চোখের উজ্জ্বলতার উঠানামা সবকিছু মনে পড়তেই উত্তেজিত হয়ে উঠল ও। কিন্তু ও তো মেঝেতে পড়েছিল, ওকে বিছানায় নিয়ে আসলো কে? তখনই পাশে কারুর উপস্থিতি টের পেয়ে চমকে পাশ ফিরে তাকালো সাফওয়ান। নিজের পাশে রুমাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে উঠল ও। রিমু ল্যাবে কিভাবে আসলো? ও কি স্বপ্ন দেখছে? ও কি আসলেই ল্যাবে আছে নাকি ওর চিলেকোঠার রুমে?
ওর কি দৃষ্টিভ্রম হচ্ছে? কিছুক্ষণ নিজেই নিজেকে প্রশ্নে জর্জরিত করে ফেলল সাফওয়ান। তারপর শোয়া অবস্থাতেই মাথাটা উঁচু করে রুমাইশার মুখের উপর ঝুঁকে পড়ল। রুমাইশাকে ভালোভাবে দেখে নিল ও। রুমাইশার গায়ে তো এই পোশাক ছিল না রাতে, এগুলো তো ওর নিজেরই পোশাক। রুমাইশার চুলগুলোও তো ভেজা। ভ্রু কুঁচকে ভাবতে লাগলো ও। তারপর রুমাইশার চোয়ালের উপর নিজের হাতটা রেখে আলতো করে ঝাঁকি দিয়ে বলে উঠল, রিমু, রিমু, এই রিমু, ওঠ তো এখনই, রিমু। সাফওয়ানের গলায় নিজের নাম শুনে লাফিয়ে উঠে বসলো রুমাইশা। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সাফওয়ানের মুখের দিকে। রুমাইশাকে এমন চমকে যেতে দেখে সাফওয়ানও চিন্তিত ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসলো। সাফওয়ানকে একেবারে সুস্থ সবল হয়ে এভাবে নিজের সামনে বসে থাকতে দেখে আবেগ আপ্লুত হয়ে গেল রুমাইশা। ঝাঁপিয়ে পড়ে সাফওয়ানের বুকটা দখল করে ফুঁপিয়ে কেঁদে উঠল ও।